ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের নমুনা সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে বাইনারি সংখ্যা কি? এই যে 0 এবং 1 এই দুইটাকে হচ্ছে বাইনারি সংখ্যা বলা হয়। ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার অধিক সুবিধাজনক, ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় সময় হচ্ছে পরীক্ষায় এসে থাকে, সুতরাং এইটা খুব ভালো করে হচ্ছে তোমরা একবার পড়ে নিবা। আমি এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ট্রানজিস্টরে ভ্যাকিউম টিউবের তুলনার আকারে ক্ষুদ্র, দীর্ঘস্থায়ী এবং অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়, এটি সুবিধাজনক। কি কি বললাম? আকারে ছোট হয়, দীর্ঘস্থায়ী হয় এবং অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়, এই জন্য এটি ব্যবহার সুবিধাজনক। ভ্যাকিউম টিউব ব্যবহার করে প্রচুর তাপ ও উচ্চ ভোল্টেজ প্রয়োজন হয় এবং এগুলো দ্রুত উত্তপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে ট্রানজিস্টর অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়, এটি শীতল পরিবেশে কাজ করতে পারে এবং খুব সামান্য বিদ্যুতে সচল থাকে। এছাড়া ট্রানজিস্টর ভ্যাকিউম টিউবের তুলনায় অতি ক্ষুদ্র, ওজনে খুব কম, কম খরচে তৈরি করে, অনেক বেশি টেকসই এবং নির্ভরযোগ্য বা ইলেকট্রনিক যন্ত্রপাতি আকারে অনেক বেশি ছোট করে এনেছে। এই জন্য ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার অধিক সুবিধাজনক। খেয়াল করো, আমাদের মূল জিনিসটা হচ্ছে কি? ক্ষুদ্র এবং হচ্ছে যে তাপ কম উৎপন্ন হওয়ায় এটা দীর্ঘস্থায়ী এবং হচ্ছে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় এটার খরচ কম, এই জন্য এটা ব্যবহার বেশি সুবিধাজনক। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করে দেখি, তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু নির্ণয় করে। এখানে যে তেজস্ক্রিয়তার কথা বলা হয়েছে, পদার্থবিজ্ঞান ল্যাবে তন্ময় একটি তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করেছিল। তেজস্ক্রিয় মৌলের 1 কেজি ভরের 1 কেজি ভরের নমুনা রেখে দিল। 900 বছর পর নমুনাটি তেজস্ক্রিয় মৌলের পরিমাণ হচ্ছে 250 গ্রাম পাওয়া যায়। গবেষণায় তন্ময় দেখাতে পেল তেজস্ক্রিয় মৌলটি থেকে একটি রশ্মি বা কণা নির্গত হচ্ছে, যার ভর ইলেকট্রনের ভরের সমান এবং ঋণাত্মক বিটা চার্জ যুক্ত। তন্ময় উক্ত গবেষণাগারে আরো একটি রশ্মি শনাক্ত করলেন, যা আলোর বেগে চলে এবং চৌম্বক ক্ষেত্র গামা দ্বারা প্রভাবিত হয় না। তাহলে আমাদেরকে মৌলটির অর্ধায়ু নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করে দেখি, 900 বছরে এটা 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। 900 বছরে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাহলে অর্ধায়ু কত? মানে অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে, মানে 450 গ্রাম ক্ষয়প্রাপ্ত হতে তার কতটুকু সময় লাগে সেটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করে দেখো, এই যে 1 কেজির হাফ হচ্ছে কত? 500 গ্রাম। এরপরে হচ্ছে আমাদের 500 গ্রামের হাফ কত? 500 গ্রামের হাফ হচ্ছে 250 গ্রাম। তাহলে এইটা হচ্ছে একটা হাফ, টি হাফ, আর এটা হচ্ছে একটা হাফ। মানে প্রথম অর্ধায়ুর পরে হচ্ছে সে 500 গ্রাম হয়, পরের অর্ধায়ুর পরে হচ্ছে 250 গ্রাম হয়। তার মানে দুইটা টি হাফে হচ্ছে 900 গ্রাম, তাহলে একটা টি হাফে হচ্ছে 450 বছর। একটা টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু, তার মানে অর্ধায়ু হচ্ছে যে 450 বছর। ঘ নাম্বার প্রশ্নে বলল, উদ্দীপকে উল্লেখিত রশ্মিদ্বয় চিহ্নিত পূর্বক এদের বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে দুইটা রশ্মির কথা বলা হয়েছে তাদের বৈশিষ্ট্য বা পার্থক্য হচ্ছে আমাদেরকে উল্লেখ করতে হবে। তো খেয়াল করে, প্রথম রাশিটি ভর ইলেকট্রনের ভরের সমান এবং ঋণাত্মক চার্জ যুক্ত, অর্থাৎ এটা হচ্ছে বিটা রশ্মি। বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত, তার মানে যেহেতু ইলেকট্রনের ভরের সমান এবং ঋণাত্মক চার্জ যুক্ত, সুতরাং এটা বিটা রশ্মি। অপরদিকে দ্বিতীয় রাশিটি গতিবেগ আলোর বেগের সমান। আলোর বেগের সমান শুধুমাত্র হচ্ছে গামা রশ্মির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে গামা। তো এদের মধ্যে আমাদেরকে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তো প্রথম হচ্ছে প্রকৃতি, বিটা হচ্ছে চার্জ যুক্ত, মানে ঋণাত্মক চার্জ যুক্ত, অন্যদিকে গামা হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ বা হচ্ছে ফোটন। অন্যদিকে আধান হচ্ছে যেটা ঋণাত্মক চার্জ যুক্ত, একটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এটাতে কোনো চার্জ নাই। এটার ইলেকট্রন, বিটার ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের ভরের সমান আর গামার কোনো ভর নেই। আলোর বেগের প্রায় 98 ভাগের সমান, অন্যদিকে এটা হচ্ছে আলোর বেগের সমান, মানে এইটার বেগ আলোর 98%, আর এইটার বেগ হচ্ছে এটার বেগ হচ্ছে আলোর বেগের সমান। তারপরে চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, যেহেতু এটা আধান নিরপেক্ষ তাই এটা বিক্ষিপ্ত হয় না। তারপরে বিটার হচ্ছে বেদন ক্ষমতা কম, অন্যদিকে গামার বেদন ক্ষমতা বিটার থেকে বেশি হয়ে থাকে। আর বিটা এবং হচ্ছে গামা দুইটাই হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করে, অর্থাৎ তাদেরকে হচ্ছে যে পর্দায় ফেলে হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করা যায়। তারপরে প্রতিরোধক, পুরো অ্যালুমিনিয়াম পাত দ্বারা এটাকে আটকানো যায়, আর পুরো সীসার পাত দ্বারা এটাকে আটকানো যায়। নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের রূপান্তরের ফলে আর নিউক্লিয়াস উত্তেজিত অবস্থার ফলে, মানে গামা রশ্মি নির্গত হয় নিউক্লিয়াস উত্তেজিত অবস্থার ফলে, আর বিটা রশ্মি নির্গত হয় নিউক্লিয়াসের নিউট্রন প্রোটনের রূপান্তরের ফলে, মানে নিউট্রন প্রোটনের রূপান্তরের ফলে হচ্ছে বিটা রশ্মি নির্গত হয়ে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।